রাত হলেই কিছু মানুষের মনে অচেনা এক ভয় জেগে ওঠে। কারো কাছে সে ভয়ের কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে না, তবু বুকের ভেতর অবদ্ধ এক কাঁপন শুরু হয়। ঘরের কোণে তৈরি হওয়া দীর্ঘ ছায়া কিংবা জানালার বাইরে বাতাসের মৃদু শব্দ তখন মনে হয় অন্য কোনো জগতের অশুভ সংকেত। হুমায়ুন আহমেদের দেবী উপন্যাসটি ঠিক এমনই এক গভীর, রহস্যময় ও মনস্তাত্ত্বিক ভয়ের গল্প, যেখানে বাস্তবতার কঠিন মাটি আর অতি প্রাকৃত জগতের অনিশ্চিত সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে মিশে যায় এক অদ্ভুত মায়াজালে। 1985 সালে প্রকাশিত এই কালোজয়ী উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এটি হুমায়ুন আহমেদ সৃষ্ট মিসির আলী সিরিজের একদম প্রথম বই। আর এখান থেকে শুরু হয় অতি প্রাকৃত, অসামান্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যাতীত সব রহস্য উন্মোচনে যুক্তিবাদী মনোবিজ্ঞানী মিসির আলীর এক দীর্ঘ এবং অবিরাম যাত্রার। গল্পের কেন্দ্রে রয়েছে রানু রামের এক সাধারণ অথচ অদ্ভুত স্বভাবের রহস্যময়ী তরুণী। তার বয়স সবে 17 কিংবা 18, খুব বেশি দিন হয়নি তার বিয়ে হয়েছে বয়সে বেশ বড়, প্রায় 37 বছর বয়সী আনিসের সঙ্গে। আনিস একজন সাধারণ চাকরিজীবী, স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত, স্থিতধী ও বাস্তববাদী মানুষ। সাধারণ কোনো ঘটনায় উত্তেজিত হওয়া তার স্বভাব নয়, কিন্তু বিয়ের প্রথম রাতেই রানু তাকে এমন এক অদ্ভুত ঘটনার কথা বলে বসে যা আনিসের সরল বাস্তবতাবাদী জীবনকে গোড়া থেকে নাড়িয়ে দেয়। রানু খুব স্বাভাবিক কণ্ঠে জানায়, আনিসের সঙ্গে বিয়ে হওয়ার বহুকাল আগেই সে স্বপ্নে আনিসকে দেখেছিল। শুধু তাই নয়, আনিসের ডান কাঁধের নিচে এক পুরনো কাটা দাগ রয়েছে, সেটির কথাও রানু জানত স্বপ্ন দেখে। প্রথমে স্বাভাবিক যুক্তিতে আনিস বিষয়টিকে একটি সাধারণ কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সংসারে দিনের পর দিন পার হতে থাকলে আনিস বুঝতে পারে রানু যে কথাগুলো বলে বা যা অনুভব করে তার পেছনে লুকিয়ে আছে এক অজানা শক্তি, যা স্বাভাবিক মানুষের বোঝার ক্ষমতার বাইরে। রানু 8-10 জন সাধারণ মেয়ের মতো সহজ নয়। ঢাকা শহরের যে দোতলা বাড়িতে তারা ভাড়া থাকে, সেই বাড়িরই অন্য একটি অংশে থাকে বাড়িওয়ালার পরিবার। সেই বাড়ির বড় মেয়ে নীলু। নীলু বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর তার গৃহশিক্ষক হলেন মিসির আলী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক। মিসির আলী এমন একজন মানুষ যিনি যুক্তি, তথ্য, বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া কিছুতেই বিশ্বাস করেন না। অতিপ্রাকৃত বা অলৌকিক কোনো ঘটনা তার সামনে উপস্থাপন করলে তিনি হাসি মুখে তা উড়িয়ে দেন। কিন্তু ওদিকে রানুর রাতের বেলার অস্থিরতা ও মানসিক চাপ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করে। গভীর রাতে যখন চারপাশ নিঝুম হয়ে আসে, তখন রানুর ঘরের ভেতর শুনত পায়ের নুপুরের মিষ্টি অথচ গা ছমছমে রিনরিনে শব্দ। আর সেই মুহূর্তেই পুরো ঘরে অলৌকিক এক তীব্র হাসনাহেনার গন্ধ ভেসে আসত, যেন কেউ অদৃশ্য শরীর নিয়ে রানুর ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, তার মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। এই অনবরত মানসিক যন্ত্রণা আর অদৃশ্য ভয়ের অনুভূতি রানুকে ধীরে ধীরে অসুস্থতার দিকে ঠেলে দেয়। স্ত্রীর এই করুণ দশা দেখে ব্যাকুল ও চিন্তিত আনিস কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মিসির আলীর দ্বারে গিয়ে উপস্থিত হন। মিসির আলী প্রথমে অত্যন্ত ধৈর্য ও গভীর মনোযোগের সঙ্গে আনিসের মুখে সব ঘটনা শোনেন। তিনি উপলব্ধি করেন এই ঘটনা কেবল একজন মানসিক রোগীর গল্প নাও হতে পারে। বিষয়টি গভীরে পৌঁছাতে তিনি রানুর সাথে কথা বলেন। পরম মমতায় ও মনস্তাত্ত্বিক কৌশলে রানুর ট্রমা উন্মোচনের চেষ্টা করেন। রানু তখন মিসির আলীর কাছে প্রকাশ করে এক ভয়ঙ্কর অতীতের স্মৃতি। এই রহস্যময় ভয়ের সূচনা আজ থেকে প্রায় 10 বছর আগের। রানু যখন গ্রামের বাড়িতে ছোট্ট এক বালিকা ছিল, তখন একদিন একলা গোধূলির আলোয় পুকুরে গোসল করতে নামে সে। হঠাৎ পানির গভীর থেকে মনে হয় পচা মৃতদেহ এসে তার পা চেপে ধরেছে, টেনে নিতে চাচ্ছে পানির নিচে। মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেও সেই ভয়াবহ ঘটনার পর থেকেই রানুর জীবনের স্বাভাবিকতা চিরতরে হারিয়ে যায়। তার শরীরে ও মনে ভর করে এক অজানা অলৌকিক অস্তিত্ব। কিন্তু মিসির আলী তো অলৌকিকে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে লুকিয়ে আছে কঠোর এক বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক সত্য। সত্য অনুসন্ধান করতে গিয়ে মিসির আলী নিজেই চলে যান রানুর প্রত্যন্ত গ্রামের বাড়িতে।
গ্রামের প্রবীণ মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন রানুর ছেলেবেলার সেই স্মৃতিগুলো নিছক কোনো মানসিক রোগ বা কল্পনার ফসল ছিল না। আরও গভীরে অনুসন্ধান চালিয়ে মিসির আলী এক অবিশ্বাস্য চমকপ্রদ ঐতিহাসিক ঘটনার মুখোমুখি হন। গ্রামের পুরনো কালী মন্দিরে ছোটবেলায় রানুর সঙ্গে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। এক লম্পট পুরুষ যখন ছোট্ট রানুর গায়ে হাত দিচ্ছিল, তখন নাকি মন্দিরের জাগ্রত প্রতিমাটি হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে এবং দেবীর সেই অদৃশ্য শক্তি প্রবেশ করে রানুর কিশোরী দেহে। ভয়ে সেই লোকটির মৃত্যু ঘটে, আর রহস্যজনকভাবে সেই প্রাচীন প্রতিমাটিও চিরতরে অদৃশ্য হয়ে যায়। মিসির আলীর চরম যুক্তিবাদী মনও এই তথ্যের সামনে এসে এক গভীর ধাঁধায় পড়ে যায়। তবে কি সত্যি রানুর মাঝে বাস করে কোনো অপার্থিব দেবী শক্তি? এদিকে গল্পের মূল ধারার সাথে যুক্ত হয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। নীলুর জীবনে প্রবেশ ঘটে আহমেদ সাবেদ নামে এক অত্যন্ত সুদর্শন, ধনবান ও পরোপকারী হিসেবে পরিচিত এক সুপুরুষের। তার অমায়িক আচরণ ও ভদ্রতায় নীলু মুগ্ধ হয়। দুজনের মধ্যে গড়ে ওঠে এক নীরব ভালোবাসা ও সখ্যতার। একদিন সাবেদ নীলুকে প্রস্তাব দেয় তার পরিবারের সাথে দেখা করানোর জন্য নিজেদের ঢাকার বাইরে এক বাংলো বাড়িতে নিয়ে যাওয়ার। সরল বিশ্বাসে নীলু তার গাড়িতে চেপে বসে, কিন্তু ঠিক একই সময়ে বহু দূরে থাকা রানু হঠাৎ কোনো দৃশ্য না দেখে তীব্র আশঙ্কায় শিউরে ওঠে। তার অন্তর্দৃষ্টি তাকে জানান দেয় নীলু এক চরম ভয়ঙ্কর প্রতারক ও পাশবিক বিপদের মুখোমুখি হতে চলেছে। সাবেদ মোটেও কোনো ভালো মানুষ নয়, সে এক বিকৃত মানসিকতার হিংস্র শিকারী। রানুর আশঙ্কায় বর্ণে বর্ণে সত্য হলো। সাবেদ নীলুকে নিয়ে গিয়ে আটকে ফেলে নির্জন নিঝুম ঘরে। নীলুর হাত পা শক্ত করে বেঁধে ফেলে আর তার পকেট থেকে বের করে আনে এক ধারালো খুর। মৃত্যু নিশ্চিত জেনে অসহায় নীলু নিঃশব্দে কাঁদতে থাকে। তার বাঁচবার আর কোনো পথ খোলা থাকে না। ঠিক সেই মুহূর্তেই, সেই প্রাণঘাতী মুহূর্তে মাইল মাইল দূরে রানু নিজের ঘরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। রানুর পুরো শরীর জুড়ে নেমে আসে এক প্রলয়ঙ্করী উত্তাপ। তার রক্ত যেন স্ফুটনাঙ্কের আগুনের মতো ফুটতে থাকে। রানু তখন নীলুকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে তার ভেতরে লুকানো সেই অলৌকিক অপার্থিব শক্তিকে জাগিয়ে তোলে আকুল মিনতে জানায়। আর ঠিক সেই পরম মুহূর্তেই ঘটে গল্পের সবচেয়ে শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনা। রানুর অবশ শরীর ঢলে পড়ে, তার জীবনদীপ নিভে যায়। ঠিক একই মুহূর্তে সে নির্জন ঘরে সাবেতের হাতের খুঁট থেমে যায় এক অদৃশ্য আবেশে। মৃত্যু ভয়ে অচেতন প্রায় নীলু অনুভব করে ঘরে কে যেন এক অদৃশ্যে দাঁড়িয়েছে। এক ঐশ্বরিক শান্তিতে তার ঘরের ভয় কেটে যায়, আর সাবেত এক অজানা আতঙ্কে নীলুকে ছেড়ে পালিয়ে যায়। নীলু রক্ষা পায়, কিন্তু তার বিনিময়ে রানুকে দিয়ে যায় আর এক নিজের প্রাণ। উপন্যাসের শেষ পরিণতি পাঠকের মনে চিরদিনের জন্য রেখে যায় অগণিত প্রশ্ন ও গভীর এক বিস্ময়। রানুর ভেতরে কি সত্যি জাগ্রত ছিল কোনো অতিপ্রাকৃত দেবী শক্তি, নাকি পুরোটাই ছিল মনস্তাত্ত্বিক জটিলতা বা হিস্টোরিয়া নামের এক মনস্তাত্ত্বিক বকল্য, যা সম্পূর্ণ ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান আজও দিতে পারে না? যে মিসির আলী সারা জীবন যুক্তি, তথ্য আর বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে জগতের সবকিছুকে জয় করতে চেয়েছেন, তিনিও রানুর এই আত্মত্যাগ ও অদ্ভুত ঘটনার সত্যতার সামনে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন। হুমায়ুন আহমেদ এখানে অতিপ্রাকৃতর ভয়, গভীর প্রেম, আত্মত্যাগ ও মনস্তাত্ত্বিক দর্শনের এমন এক অনবদ্য জাদু বাস্তবতা ফুটিয়ে তুলেছেন, যা পাঠক ও শ্রোতাকে এক অনন্য ভাব জগতে নিয়ে যায়। দেবী কেবল একটি গা ছমছমে গল্প নয়, এটি এক অসহায় নারীর ভেতরের লুকানো শক্তি ও আত্মত্যাগের এক অমর মহাকাব্য। মিসির আলীর নিরপেক্ষ অনুসন্ধানী দৃষ্টির মাধ্যমে হুমায়ুন আহমেদ আমাদের দেখিয়েছেন এমন এক জগৎ যেখানে যুক্তি আর অলৌকিকতা মুখোমুখি এসে দাঁড়ায়, অথচ কেউ কাউকে পুরোপুরি পরাজিত করতে পারে না। আর এই কারণেই বাংলা সাহিত্যের ইতিহাসে মিসির আলী আজও এক অমর কিংবদন্তি,
আর দেবী হলো সেই কিংবদন্তির পথ চলার সবচেয়ে সুন্দর ও রহস্যতম অধ্যায়।